নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি আবার অমিতা। আনকাট রাতের গল্পে আজকে এমন দুজন বাঙালির কথা বলবো যে বাঙালিদেরকে আজকের প্রজন্ম হয়তো চেনেই না। তার কারণ আজকের প্রজন্মের সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সেই অর্থে বই ছাড়া আর ইতিহাস ছাড়া কোনো যোগাযোগ নেই। চলুন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং তার সাহিত্য চর্চার যে সুখ, তার রসবোধ, সেটা যারা সেই সাহিত্য পড়েছেন তাদের কাছে অবিস্মরণীয়। তার কথা দিয়েই আজকের আনকাট রাতের গল্প শুরু করি। ঘটনাটি শোনা সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাসের পাতা থেকে, এবং তিনি লিখছেন যে একদিন তখন তিনি লড়াই করছেন সাহিত্যিক হওয়ার জন্য, আর মুক্তারাম বাবু স্ট্রিটের ক্রসিংয়ের একটি চায়ের দোকানে বসে আছেন। হঠাৎ করে দেখলেন দূর থেকে এক ভদ্রলোক আসছেন, তার দু হাতে দুটো মিষ্টির প্যাকেট, একটাতে হাঁড়ি আর একটাতে এমনি প্যাকেটের মধ্যে একটা মিষ্টির বাক্স আর বগল দাবা করা খবরের কাগজ। সামনাসামনি হতেই শৈল চক্রবর্তীর আঁকা তার প্রচুর কার্টুন তিনি দেখেছেন, কিন্তু কার্টুনের সঙ্গে একজন মানুষের যে একেবারে চেয়ারের হুবহু এরকম মিল হবে সেটা তিনি বুঝে উঠতে পারেন। তো চিনতে অসুবিধে হলো না, তার সামনে দাঁড়িয়ে আছেন বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। তিনি একবারে ঢুপ করে গিয়ে প্রণাম করলেন। আরে করো কি বলে দুপা পিছিয়ে গেলেন শিবরাম চক্রবর্তী। খানিকটা বিরক্তই হয়েছেন। দেখছো দু হাতে দুখানা প্যাকেট ধরে আছি, এর মধ্যে প্রণামটা করে দিলে। তো থতমত খেয়ে গেছে শিবরাম বাবুর কথা শুনে সমরেশ বাবু। বলছে বলছে শোনো, প্রণাম করলে আশীর্বাদ করতে, এবার আমি আশীর্বাদটা কি করে করি, আমার তো দুই হাতই আটকানো। তারপরেই মুড চেঞ্জ করে আবার বললেন, তা কি করো? সমরেশবাবু উত্তর দিলেন, এই একটু লেখা টেখার চেষ্টা করছি। লেখা টেখা? আচ্ছা, আমার সঙ্গে এসো। এই বলে বেশ খানিকটা যাওয়ার পর দেয়ালে ঝোলানো একটা পোস্ট বক্স, সেখানে দাঁড়িয়ে বললেন যে আমার বগলটা থেকে এই খবরের কাগজটা আমি হাতটা সরাচ্ছি, এটা নিয়ে একটু ওই পোস্ট বক্সের মধ্যে ঢুকিয়ে দাও। আনন্দবাজার পত্রিকা পোস্ট বক্সে বুক পোস্ট করতে দেখে অবাক হলেন সমরেশবাবু। বললেন যে পোস্ট বক্সে খবরের কাগজ, তো 2 পয়সা মাত্র দাম, এটা পাঠাবেন তো আজকের কাগজ। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন শিবরাম বাবু যে দেখো, ওখানে 2 পয়সার একটা ডাক টিকিট লাগানো আছে। আমার এক ভাগ্নি ধানবাদে থাকে, ওখানে দুপুর 2টোর পর এই আনন্দবাজার পত্রিকা গিয়ে পৌঁছায়, যা 18 পয়সা দিয়ে ওদের কিনতে হয়। তো আমি তো এটা ফ্রি পাই। তার বলা কথা অনুযায়ী তিনি বলছেন যে আমি তো এটা ফ্রিতেই পাই, সেই জন্য 2 পয়সার এই এক গাদা ডাক টিকিট আমার ভাগ্নি আমায় দিয়েছে। তো 18 পয়সার জায়গায় 2 পয়সায় যখন বুক পোস্টে খবরের কাগজটা পৌঁছাবে, তখন আর 18 পয়সা দিয়ে বেচারি কেনে কেন? হ্যাঁ, দুপুরের জায়গায় হয়তো বিকেলবেলায় পৌঁছাবে, তাই এটা আমি বুক পোস্ট করতে এসেছি। 18 পয়সার খবরের কাগজ দুপুর 2টোয় যেহেতু ধানবাদে পৌঁছায়, তাই ভাগ্নির সুবিধা করার জন্য তার বিনামূল্যে পাওয়া খবরের কাগজটি 2 পয়সার ডাক টিকিটে তিনি পোস্ট বক্সে ফেলে বিকালবেলায় পৌঁছালেও 16 পয়সা যে কম লাগবে, তার জন্য তিনি প্রত্যেক দিন এই কাজটা করতেন। শিবরাম চক্রবর্তী মানুষকে হাসিয়েছেন, মুগ্ধতা দিয়েছেন, কিন্তু নিজে সারা জীবন ভয়ঙ্কর কষ্ট সহ্য করে গিয়েছেন। এমনকি মুক্তারামবাবু স্ট্রিটের যে আবাসিক হিসাবে যেখানে থেকেছেন দীর্ঘ 60 বছর, মজা করে তিনি বলতেন যে মুক্তারামের তক্তারামে শুয়ে আর শুক্তারাম খেয়ে আমার জীবনটা কেটে গেল। সেই শিবরাম বাবুর বাড়িতে একবার প্রদীপ ঘোষ, বিখ্যাত আবৃত্তি শিল্পী, আবৃত্তিকার, তিনি এসছেন। তো ঢোকার মুখে যিনি দায়িত্বে রয়েছেন ওই আবাসনের, যেখানে ওনারা হস্টেলের মতো থাকতেন সবাই, তো জিজ্ঞেস করেছেন যে শিবরামবাবু আছেন? তো বললেন হ্যাঁ আছেন, ওই যান ঘরের ভেতরে আছেন। প্রদীপবাবু গিয়ে দেখেন
দরজাটাতে দুটো কড়াতে, দরজার যে কড়া দুটো থাকে যেখানে তালা ঝুলিয়ে আমরা তালা লাগাই, সেখানে একটা লম্বা সাইকেলের চেন তালা দিয়ে আটকানো। তো তিনি উঁকি মেরে দেখলেন যে ভেতরে কেউ একজন শুয়ে আছে, অল্প একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মুখের উপরে একটা কাগজ রাখা। তিনি দরজাটা আরেকটু ঠেলতেই দরজাটা খানিকটা খুলে গেল। এবার তিনি ওখান থেকেই ডাকছেন। তো ওই মুখের উপরে রাখা কাগজটা, ওটা দিয়েই মুখটাকে মুছে কাগজটা সরিয়ে তিনি প্রদীপবাবুকে বলছেন, শিবরামবাবু, আমি উঠতে পারবো না, তুমি না দরজাটা একদিকে একটু ঠেলে ঢুকে পড়ো। তো ওই অবাক হয়ে ওই রকম চেন বাঁধার মধ্যে দিয়ে একদিকে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন প্রদীপবাবু, প্রদীপ ঘোষ। ঢুকে কথাবার্তা বলে এবার বলছেন যে আপনি এইভাবে দরজা খোলা রাখেন, এই তো যে কেউ ঢুকে পড়তে পারে, হ্যাঁ, এইভাবে আপনি রাখলে সব তো চুরি টুরি হয়ে যাবে। বলছে শিবরামবাবু তখন বলছে তুমি একবার চেষ্টা করে দেখো না, ঢুকেছো তো, একবার বেরোনোর চেষ্টা করে দেখো। প্রদীপ ঘোষ সত্যি সত্যি উঠলেন এবং গিয়ে দেখলেন যেভাবে ঢুকেছিলেন ওই একদিকের পাল্লাটাকে খুলে আরেক দিকের পাল্লাটা ভেজানো অবস্থায়, ভেতর থেকে কিন্তু সেভাবে আর বেরোতে তিনি পাচ্ছেন না, কোনোভাবেই বাইরে বেরোতে পাচ্ছেন না। তখন হাসতে হাসতে শিবরামবাবু বললেন যে চোর যদিও বা আসে, মালপত্র এখানে রেখে চুপ করে বসে থাকবে, কারণ ও বেরোতে পারবে না। তারপর নিজে উঠে গিয়েই ওই চেনটা টেনে তালাটাকে সামনের দিকে ঘরের দিকে এনে তালাটা খুলে তারপর দরজাটা পুরোটা খুললেন এবং বেরোনোর রাস্তাটা দেখালেন। এবার প্রদীপবাবু তো এবার চলে যাবেন, বলে আমি তাহলে উঠি। বলছে তুমি উঠবে, কিন্তু দেখো অতিথি বলে কথা, তুমি যদি মিষ্টি মুখ করে না যাও তাহলে তো আমার অকল্যাণ হবে। তো মিষ্টি তো নেই, তুমি বরঞ্চ একটু হরলিক্স খেয়ে যাও। মানে নাছোড় বান্দা হয়ে জোর করে প্রদীপবাবুকে, যেহেতু অতিথি তাই ঘরে কোনো মিষ্টি না থাকাতে 1 চামচ হরলিক্স দিলেন এবং প্রদীপবাবু সেটা খেলেন। এই মজাদার মানুষটার আর একটা ঘটনা বলি, মানে অতিথি দেবো ভব এটা তিনি মানতেন, তাই তিনি এই শিষ্টাচার কখনো ভোলেননি। একবার বিভূতিভূষণের শ্রদ্ধেয় সাহিত্যিক তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, তিনি এসছেন শিবরাম চক্রবর্তীর কাছে। নানান কথাবার্তা হয়ে এবার তিনি উঠবেন, চলে যাবেন। তো সেই একই, ঘরে মিষ্টি নেই, এমনকি হরলিক্সও নেই, শেষ। তো তিনি মুখটা কাচুমাচু করে বললেন, তুমি আমার প্রিয় বন্ধুর পুত্র, তুমি আমার বাড়ি থেকে খালি মুখে যাবে, সেটা কেমন দেখায়? দেখো মিষ্টিও নেই আর হরলিক্সও নেই, তো এক কাজ করি বুঝলে, এই বিকোসুল একটা আছে, এটা তুমি নিয়ে যাও, মানে তুমি খেয়ে নাও। এই বিকোসুল আছে, এটা তুমি খাও, আর নাহলে আমার অকল্যাণ হবে খালি মুখে গেলে। এবার তারাদাস বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে মিষ্টি হোক চা হোক তাও খাওয়া যায়, বিকোসুল, তাই বলে বিকোসুল, ভাবতে পারছেন? তারপরে বলছে অবাক হওয়ার কিছু নেই, শোনো মিষ্টি নেই তো কি হয়েছে, বিকোসুলটা খেয়ে নাও, ভিটামিন ক্যাপসুল তো, কোনো ক্ষতি টতি হবে না। বাধ্য হয়ে তারাদাস বন্দ্যোপাধ্যায় কোনো উপায় না দেখে বিকোসুলটা খেলেন। শিবরাম চক্রবর্তী অতিথি প্রতি এতটাই যত্নবান ছিলেন যে তিনি অতিথিকে মিষ্টির বদলে বিকোসুল পর্যন্ত খাইয়ে তবেই ছেড়েছেন। এটা অনেকেই হয়তো জানেন না, তাই বললাম যে ঠিক এতটা অতিথিপরায়ণ মানুষ, সাহিত্যিক এবং মজাদার মানুষ, এরকম চরিত্র বোধহয় বাংলায় খুব কমই ছিল। আরেকজন বাঙালির কথা বলি, শুনলে অবাক হবেন। হ্যাঁ, 1861 সালে বা তার আশেপাশের সময়কাল, না 1861 নয়, 1961 হবে সম্ভবত, ভুল বললাম। 1961 সালে একজন বাঙালি ডাক্তার মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ফিস নিয়েছিলেন 300 কোটি টাকা পারিশ্রমিক, ডাক্তার দেখান। অনেকেই ঘটনাটা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তাই বলি। জন এফ কেনেডি মার্কিন প্রেসিডেন্ট
তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে গিয়েছেন বাংলার তৎকালীন বিখ্যাত চিকিৎসক এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। 6ই আগস্ট তাদের দুজনের সৌজন্যমূলক সাক্ষাৎকার হচ্ছে, কথা বলছেন দুজনে। কথা বলতে বলতে হঠাৎ করে ডক্টর বিধানচন্দ্র রায় বললেন JF কেনেডি, মানে জন এফ কেনেডিকে, যে আচ্ছা আপনি কি পিঠের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? চমকে উঠলেন কেনেডি সাহেব, বললেন আমার পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছি আপনি বুঝলেন কি করে? বলছে আপনি ভুলে যাচ্ছেন আমি মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু আসলে আমি একজন চিকিৎসক, ওটা আমার পেশা, আর আমার নেশা হচ্ছে রাজনীতি। এবং তখন এইটা শুনে অবাক হয়ে এবং তার পেশা জেনে তিনি সমস্ত প্রেসক্রিপশন, ওষুধপত্র, কি কি খান সব কাগজপত্র এনে দেখাতে থাকলেন ডক্টর বিধানচন্দ্র রায়কে। সব দেখার পর খানিকটা রেগে গেলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং তিনি নতুন করে প্রেসক্রিপশন করে দিলেন, ওষুধ দিয়ে দিলেন এবং বললেন যে আপনি এই ওষুধগুলো 1 বছর খান, আপনার এই পিঠের ব্যথা যদি 1 বছরের মধ্যে না কমে তাহলে আমি নিজের খরচে এসে আপনাকে আরেকবার দেখে যাব কলকাতা থেকে। এই কথা শুনে খানিকটা অবাক এবং খানিকটা খুশিও হলেন জন এফ কেনেডি, মার্কিন প্রেসিডেন্ট। এবং কথাবার্তা শেষে এবার ডক্টর বিধানচন্দ্র রায় উঠেছেন চলে আসবেন বলে। খানিকটা যাওয়ার পর ঘুরে দাঁড়ালেন, মানে খানিকটা পিছন থেকে ঘুরে দাঁড়ালেন ডক্টর বিধানচন্দ্র রায়, দাঁড়িয়ে কেনেডিকে বলছেন আচ্ছা আমি যে আপনার চিকিৎসা করলাম তো আমার ফিসটা? লজ্জিত এবং কিংকর্ত বিমূঢ় হয়ে পড়লেন কেনেডি সাহেব, তাই তো, উনি তো একজন চিকিৎসক, তিনি তো আমাকে দেখেছেন, ওষুধ দিয়েছেন, চিকিৎসা করেছেন। এবং খানিকটা ইতস্তত বোধ করে বলেন না না হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বলুন আপনার পারিশ্রমিকটা কত দিতে হবে? এই সুযোগ আর কেউ ছাড়ে, কারণ তিনি ডক্টর বিধানচন্দ্র রায়। তখন তিনি কলকাতা উন্নয়ন, সেই উন্নয়নের মাস্টার প্ল্যান বার করলেন কেনেডি সাহেবের সামনে। বলছি এটাই আমার ফিস, আমাদের কলকাতাতে 300 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কেনেডি এই কথা শুনে তার সেই একজন মুখ্যমন্ত্রী, একটা মানুষ ভারতবর্ষের একটি রাজ্যের, তিনি তার উন্নয়ন, তার মানুষের জন্য কাজ করতে এইভাবে আগ্রহ প্রকাশ করছেন, সাহায্য চাইছেন, কেনেডি খুশি হলেন। এবং তারপর বাকিটা ইতিহাস। তৈরি হলো ফোর্ট ফাউন্ডেশনের মাধ্যমে কলকাতার উন্নয়ন পরিকল্পনার সমীক্ষা। হ্যাঁ, আমাদের যে আধুনিক কলকাতা, তার যে ব্যবস্থা উন্নয়ন দেখছেন, ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই 300 কোটি টাকার ফিস কেনেডির চিকিৎসা করানোর জন্য, তাই দিয়ে তৈরি হয়েছিল তৎকালীন আমাদের জীবনযাত্রায় কলকাতা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন। আর তার মধ্যে দিয়ে গড়ে উঠেছিল টাউনশিপ, স্কুল, হাসপাতাল, মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল জোন। কি হয়নি সেই 1961 6ই আগস্টের সেই পারিশ্রমিকের ফল এখনো শহর কলকাতা এবং তার সমস্ত সহনাগরিকরা উপভোগ করছেন। কারণ এই আধুনিক মেট্রোপলিটন কলকাতার যে ফোর্ট ফাউন্ডেশনের মাধ্যমে এই সমীক্ষার পর এই বিনিয়োগ হয়েছিল, উন্নয়ন হয়েছিল কলকাতা শহরের, মেট্রোপলিটন কলকাতার, তার পেছনে ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই কেনেডি সাহেবকে চিকিৎসা করানোর ফিস বা পারিশ্রমিকের পেছনে থাকা রহস্যের গল্পটি। এটি হয়তো আজকের দিনে অনেকেই জানেন না, যদিও ঘটনাটা মজার মধ্যে দিয়ে বললাম, কিন্তু তিনি এতটাই রাজ্যের মানুষের কথা ভাবতেন, শহরের কথা ভাবতেন, তাদের জীবনের উন্নয়নের কথা ভাবতেন। শিবরাম চক্রবর্তীর মজাদার ঘটনা, অতিথি পরায়ণতার জন্য কিছু না থাকতে শেষ পর্যন্ত বিকসুল খাইয়ে অতিথিকে খুশি করা আর নিজের কল্যাণের জন্য প্রার্থনা করা। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের রাজ্যের মানুষের জন্য আর কলকাতা শহরের জন্য সেই 300 কোটি টাকার ফিস বা পারিশ্রমিক, হয়তো এই দুটো ঘটনা আজকের প্রজন্ম জানে না।
তাই আজকের আনকাট রাতের গল্পে তাদের সামনে সেটাই তুলে ধরলাম। পারলে অন্যদেরকেও জানাবেন বা ছোটদের সঙ্গে গল্প করবেন এই মজাদার দুটো মানুষের কথা আর মুহূর্তের কথা। যতক্ষণ অন্যদের সঙ্গে এগুলো নিয়ে গল্প করছেন ততক্ষণ আমি কোনো আর একটা নতুন গল্প খুঁজতে শুরু করে দিই। তাহলে আজকের মতো শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন। আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।